আন্তর্জাতিক সংকট চলছে, চ্যালেঞ্জও চলছে। ডেফিনেটলি আমাদের সরকার সেটাকে ভালোভাবেই মোকাবেলা করছে। কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে যে সব কিছু ঠিক রাখতে আমরা সক্ষম হয়েছি। এবং আমাদের যে সমস্ত জাহাজ আছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে অথবা বন্দর ব্যবস্থাপনার যে সমস্ত লাইটার জাহাজ যেগুলি পণ্য খালাসের জন্য সার্বক্ষণিক কাজ করতে হয়, তাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আমরাই আপনার জানেন জানাচ্ছি। তারা আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত পর্যাপ্ত সহযোগিতা করতে সক্ষম হচ্ছে এবং সাপ্লাইটাও এখনো পর্যন্ত ভালো আছে। মাননীয় মন্ত্রী, আপনারা বারবারই বলছেন যে কোনো সংকট নেই, কিন্তু আমরা আসলে এটা উল্টো চিত্র দেখতে পাচ্ছি। বিভিন্ন ফিলিং স্টেশন সহ বিভিন্ন জায়গায় তারা বলছেন তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। মানে সেই ক্ষেত্রে তেলগুলি কি আসলে অন্য কোথাও যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? কেউ এই ধরনের তেল পাচ্ছে, কিন্তু চাহিদা যেভাবে কৃত্রিমভাবে তৈরি হয়েছে সেভাবে তো পাম্পগুলি দিতে পারছে না, দীর্ঘ লাইন আছে, সেটা আমিও দেখছি। এখন ধরেন বিগত দিনে এই সংকট যখন ছিল না, তখন প্রত্যেকটা পাম্পে অথবা যে চাহিদা ছিল সরবরাহ করার দায়িত্ব ছিল পেট্রোলিয়াম কর্পোরেশনের বা জ্বালানি মন্ত্রণালয় থেকে পাম্পগুলিতে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, এখন তার চেয়ে আরো বেশি করে করা হচ্ছে কোনো সময়। কিন্তু দেখা যাচ্ছে তাতে চাহিদা পূরণ হচ্ছে না। এই কৃত্রিম একটা সংকট তৈরি করার অপচেষ্টা আছে বিধায় আমাদের কাছে প্রমাণিত হয়েছে। এবং আপনারা দেখবেন যে অনেক জ্বালানি বিভিন্ন জায়গা থেকে উদ্ধারও করা হয়েছে, সেটা মজুদ থাকার কথা ছিল, এবং সেটা দেখবেন যে লাখ লাখ লিটারও হবে। তো মানুষের চাহিদা পূরণ করতে তো দায়িত্ব আমাদের রয়েছে। আমরা এই মুহূর্তে যেটা চাইবো, সংকটটা আপনারা সবাই জানেন, কিছু চ্যালেঞ্জও আছে। তো সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবার জন্য বাস্তবিকভাবে যা যা করণীয় সরকার তা করছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা জনগণ আছি, আমরা যারা ভোক্তা অথবা যাদের প্রয়োজন জ্বালানি যারা ব্যবহার করেন, তাদের একটু সাশ্রয়ী, একটু সংযমী এবং কোনো রকমের দুরভিসন্ধিতা না করে এই সংকটে এগিয়ে আসতে হবে। এগিয়ে যদি আসেন, কেউ যদি অবৈধভাবে ব্যবহার না করেন, অবৈধভাবে মজুত না করেন, কৃত্রিমভাবে একটা সংকট সৃষ্টি করার অপচেষ্টা যাতে না থাকে সে ব্যাপারে আমরা যদি সজাগ হই, সচেতন হই, নিশ্চয়ই যতটুকু সংকট হচ্ছে কেটে যাবে ইনশাআল্লাহ। আমরা ট্রাই করছি, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন ছিল। আসছে, প্রতিদিনই আসছে 3 লক্ষ টন, আপনি যেটা বললেন আসছে, ক্রমাগত আসছে। কালকেও দেখলাম যে আরো জাহাজ অলরেডি কাছাকাছি আসছে। আমি একটা কথা খালি বলতে চাই, ক্যাবিনেটের মিটিংয়ে আমরা দেখেছি যে জ্বালানি আমরা যে পরিমাণ ইতিমধ্যে পেট্রোল পাম্পগুলিতে অথবা গ্রাহকদের কাছে চাহিদা অনুসারে সরবরাহ করেছি, তাতে কোনো সংকট থাকার কথা না। কারণ নিয়মিতভাবে সারা বছর বা অন্য সময়ে যতটুকু সাপ্লাই প্রয়োজন হয়ে থাকে তার চেয়ে বেশি সাপ্লাই করা হচ্ছে। তারপরও সংকট কৃত্রিমভাবে তৈরি করার একটা দৃশ্য আমরা দেখছি। এর পিছনে কি আছে আপনাদেরও দেখা দরকার। আমাদের কাছে যেমন জানতে চান, একটু অনুসন্ধানী রিপোর্ট করেন যে ব্যত্যয়টা কোথায়। আমার মনে হয় সেটা এই মুহূর্তে মিডিয়ারও দায়িত্ব রয়েছে। একটু ব্যত্যয়টা কোথায় দেখেন, আপনারা পাম্পগুলিতে যান, যে জিজ্ঞেস করবেন যে উনি প্রত্যেক দিন যত লিটার প্রয়োজন হতো, দেখবেন যে সেই দিন হিসাব করেই কিন্তু দেওয়া হচ্ছে। কিন্তু এটা সত্য যে তারপরও দেখা যাচ্ছে যে জ্বালানির ওখানে দীর্ঘ লাইন। তো এইটা একটু কারণ অনুসন্ধান করেন আর কি। আমরা সবাই মিলে এই চ্যালেঞ্জটাকে নিতে হবে। এটা বৈশ্বিক চ্যালেঞ্জ, সংকটটাও কিছুটা বৈশ্বিক। তারপর কিছুটা বিপর্যয়ের মধ্য দিয়েই তো ম্যানেজটা করতে হচ্ছে। সরকারের চেষ্টা এবং আন্তরিকতার কোনো অভাব নেই। আর আমাকে ব্যাপারে প্রশ্ন না করাটাই আমি আসছি চট্টগ্রামে, বন্দরে আসছি, যোগাযোগে আসছি। এই অঞ্চলে বেশ বড় কিছু প্রকল্প চলছে, বন্দর ব্যবস্থাপনা চলছে, ভালোভাবে চলছে। আরো কিছু চ্যালেঞ্জ আছে, আরো কিভাবে বন্দরকে কার্যকর করা যায়, প্রতিবন্ধকতা কোথায় আছে, এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে চাই বন্দরের। কারণ আমাদের বাণিজ্যের প্রায় 92% চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। তো সেটাকে কিভাবে আরো আধুনিকায়ন করা যায়, তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি আসছি। আবার এখানে আপনার সীমান্ত সড়ক আছে একটা বান্দরবনে, সেটাও অনেক চ্যালেঞ্জ আমাদের বাস্তবায়ন করা। ওখানে 3টা ফেজ আছে, একটা ইতিমধ্যে সেনাবাহিনী বাস্তবায়ন করেছে, আরেকটি ফেজ আপনার অর্থ বরাদ্দ হবে। একনিকের মিটিংয়ে ছিল, আগামী একনিকের মিটিংয়ে যাবে। আমি ফিজিক্যালি গিয়ে একটু দেখে যেতে চাই যে ওই সড়কটা যেগুলি ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে সেটি, আর যেটা নির্মাণ করতে আমরা চলেছি সেটাকে একটু দেখে, বড় প্রকল্প যেহেতু, একটু আমি নিজেই দেখে যেতে চাই। একই মেরিন ড্রাইভ একটা রাস্তা বাংলাদেশ সেনাবাহিনী করছে কক্সবাজারে, সেটা তো কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু গাছ কাটা ছাড়া কোনো অবস্থাতে ওই সড়ক করা যাচ্ছে না। কারণ আপনি যদি কক্সবাজার থেকে যান, রাইট সাইডে হচ্ছে সাগর, বাম পাশে বড় পাহাড়। তো
তো সেটা কিভাবে না কেটে কতটুকু অ্যাডজাস্ট করা যায় এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। তো সেটা আমি একটু ফিজিক্যালি দেখে যেতে চাচ্ছি। আবার ওই মাথার বাড়ি একটা আছে, বন্দর তৈরি হচ্ছে, সেখানে কিছু কাজ চলছে, সেখানে একটা রিপোর্টও হয়েছে, সত্যিকারের অর্থে রিপোর্টের কোনো ভিত্তি আছে কিনা বাস্তবিকভাবে সেটাও একটু দেখার চেষ্টা করছি। এই 2 দিনে চেষ্টা করব আমার 3টি মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত বড় প্রজেক্ট এখানে আছে যেটাকে আরো বেশি ভালোভাবে কার্যকর করা যায়, আবার বেশি জনগণ যাতে সর্বাধিক সুফল পায়, প্রকল্পগুলি যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়, সম্ভাবনার শতভাগ যাতে কাজে লাগানো যায়, সেই জন্য আমার আশা। নিশ্চয়ই আপনারা এই সম্ভাবনাকে নিয়ে আলোচনা করেন, সমস্যা সমাধানের পথ দেখান, আর সম্ভাবনাকে উন্মুক্ত করেন, সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সহযোগিতা করেন। এটাও এনসিটির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? আপনারা সেটা বলবেন। নিউমোনিং কন্ট্রাক্ট টার্মিনাল বিষয়ে কি আপনারা চুক্তির যে প্রক্রিয়া চলছিল সেটার বিষয়ে এখন সরকার অবস্থা? না, সরকার আবারও বলছি রাষ্ট্র এবং জনগণের স্বার্থ বিবেচনা করছে, প্রাধান্য দিচ্ছে। এখন চুক্তিটা তো একটা অবস্থায় ছিল, আমি সেটাকে আপনারা না, যে অবস্থায় ছিল, এগিয়ে ছিল, সেই অবস্থায় এখনো আছে। আমরা এটার বিভিন্ন দিক বিশ্লেষণ করছি। আমাদের স্বার্থ কিভাবে রক্ষা হবে, আমাদের পোর্টের নিরাপত্তাটা কিভাবে থাকবে, টেকনোলজি যেটা আমাদের অ্যাচিভ করা ডে বাই ডে দরকার অ্যাজ এ নেশন, সেটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি বন্দর, আবার ওটার সুফল কি কি আছে, আবার অন্য কোনো কোম্পানিকে দিয়ে দিলে আমাদের সক্ষমতায় কোনো যেটা অ্যাচিভ করছি ডে বাই ডে সেখানে কোনো ব্যত্যয় ঘটে কিনা, এই ধরনের বহুমুখী চিন্তা বা সমস্যাগুলি আমলে নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। মনে রাখবেন, যাই করা হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গ্রুপ মেজরিটি নিয়ে জনগণের আস্থা নিয়ে ক্ষমতায় এসেছে, দেশ এবং জনগণের স্বার্থ ধারণ করেই সিদ্ধান্ত করবে। একটা কোশ্চেন, ওই যে হরমুজ প্রণালীতে যে জাহাজগুলো আমাদের আটকে আছে, বিশেষ করে বাংলার জয়যাত্রা জয়যাত্রা এবং এখন 1 লাখ হচ্ছে। টন নিয়ে সৌদি আরবে একটা জাহাজ করে মানে অনেকদিন ধরে বসে আছে, আসতে পারছে না। কালকে আমরা জানলাম যে জয়যাত্রা ফেরত গেছে, যেটা শুনেছিলাম যে হরমুজ প্রণালী ওপেন হয়েছে, কিন্তু সেকেন্ড টাইম চেষ্টা আবার ফেরত গেল। না, ওটা যে বন্দরে ছিল আমি সবসময় যোগাযোগ রেখেছি। না, আমি 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 সবসময় যোগাযোগ রেখেছি। ওখানকার যারা নাবিক আছেন তার সাথে আমার কথা হয়েছে, তার ফ্যামিলিদের সাথে আমার কথা হয়েছে। তারা ওখানে বন্দরে ছিলেন, আমরা মনে করছি যে তারা নিরাপদে ওই সময় ছিলেন। 150 মিটার দূরেও কিন্তু বোম্বিং হয়েছে আমাদের এই জায়গায়, আমি কথা বলেছি, এবং আমি আশ্বস্ত করেছি সরকার রাষ্ট্র কোনো কোনো সময় প্রতিকূল পরিবেশ চলে আসে, এটা কিন্তু আপনার অ্যালার্ম করে আসে, তো আসে, তখন হয় কি এটাকে ফেস করতে হয়। তো রাষ্ট্র হিসেবে আমরা সেটা করছি। আমাদের বন্দরে যে সমস্ত আটকা পড়েছিল যে জাহাজটি, তার নাবিক এবং তাদের 35 জন আছেন সম্ভবত, 35 জন আমাদের মিলে সবাই আছেন, তারা ভালো আছেন, তাদের মনোবল চাঙ্গা করা হয়েছে, তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছে, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, উদ্যোগ আছে, চলে আসবে দ্রুততম সময়ের মধ্যে। দুইবার তো ব্যর্থ হলো, এখন আপনারা কি আইআরজিসি বা ইরানের যে সংশ্লিষ্ট দপ্তর তাদের সাথে অলওয়েজ কাজ করছে, ডিপ্লোম্যাটিক ওয়েতে অলওয়েজ কাজ করা হচ্ছে। তো এটা কিছু কিছু আছে, প্রক্রিয়া আছে, আর পরিস্থিতিটা কি উদ্ভব হবে আপনি 1 ঘন্টা পরে জানেন। যখনই একটা পরিস্থিতি উদ্ভব হয়, ওই পরিস্থিতিতে যা যা করণীয় সরকার তখন তাই করে। এটা এমন না যে আপনি একটা রোড ম্যাপ দিয়ে দিলেন সেভাবে চলবে। একটা অবস্ট্যাকল ক্রিয়েট হচ্ছে এবং সেটাকে কিভাবে মিনিমাইজ করে অথবা ম্যানেজ করা যায় সে ব্যাপারে আমাদের দপ্তর সারাক্ষণ কাজ করছে।